তিতির ডিভোর্স পেপার পাঠিয়েছিল সৌরভকে। সৌরভও বিনা বাক্য ব্যয়ে সই করে পাঠিয়ে দিয়েছিল। তা প্রায় কিছুদিন হলো। এবার বোধহয় হিয়ারিংয়ের ডেট পড়বে। এর মধ্যে একবারও সৌরভ তিতিরকে ফোন বা মেসেজ করেনি, বা সিদ্ধান্ত বদলের জন্য একবারও অনুরোধ করেনি। আসলে সৌরভ তিতির একসাথে একই কলেজে পড়ত। সৌরভের ছিল বাংলায় অনার্স আর তিতিরের ইংলিশে অনার্স। কলেজের নবীনবরণ উৎসবে সৌরভের কবিতা পাঠ শুনে মুগ্ধ হয়েছিল তিতির। নিজেই গিয়ে পরিচয় করেছিল সৌরভের সাথে। সৌরভ অবশ্য ছোট থেকেই অন্তর্মুখী স্বভাবের। মেয়েদের সাথে কথা বলাতে সে একেবারেই সাবলীল নয়। সদ্য মেদিনীপুরের এক প্রত্যন্ত গ্রামের বাংলা মাধ্যম স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে সবে কলকাতায় এসে এই কলেজে ভর্তি হয়েছে। পেইং গেস্ট হিসেবে রয়েছে এক জায়গায়। খুব ছোটবেলায় সৌরভ তার বাবাকে হারিয়েছে। বাবার মৃত্যুর পর থেকে সে আর তার মা মামার বাড়িতেই থাকতো। মামার বাড়ি থেকেই সে পড়াশোনা করেছে, কিন্তু ক্লাস 11-এ পড়ার সময় মাও মারা যায় হঠাৎ। তাই উচ্চ মাধ্যমিক পাশ করার পর কলেজে ভর্তি হয়ে সে কলকাতায় চলে আসে মামার বাড়ি ছেড়ে। অন্যদিকে তিতির কলকাতার এক বিখ্যাত ইংলিশ মিডিয়ামের স্কুলের ছাত্রী। ধনী বাবা মায়ের একমাত্র সন্তান। তিতিরের বাবা মনতোষ রায়, হাইকোর্টে প্র্যাকটিস করা একজন নামকরা উকিল। মনতোষবাবুর বাবাও ছিলেন উকিল। হাইকোর্ট পাড়াতে তার বেশ বড় চেম্বার। মা অবশ্য চাকরি করেন না। তিতির সুন্দরী, স্মার্ট, ঝকঝকে, প্রাণবন্ত একটা মেয়ে। মেয়েকে নিয়ে বাবা মায়ের অনেক উচ্চাশা। হেন তিতির প্রথম দেখাতেই গ্রামের এই সহজ সরল ভোলাভালা শহরে আদব কায়দায় অনভ্যস্ত সৌরভের প্রেমে পড়ে গেল। যদিও সৌরভ প্রথম থেকে যতটা সম্ভব দূরে থাকার চেষ্টা করত, এক প্রকার অ্যাভয়েড করত, কিন্তু তিতিরও ছেড়ে দেবার পাত্রী ছিল না। আসলে তিতির ধনী পরিবারের মেয়ে হলেও কোনো অহংকার ছিল না ওর মধ্যে। অদ্ভুত এক ছেলে মানুষই ছিল ওর মধ্যে। তাই অনেক চেষ্টা করেও সৌরভ বেশি দিন তিতিরের থেকে দূরে থাকতে পারল না। ভালোবেসে ফেলল তিতিরকে। আসল কথা হলো, তুমি চলে যাও অন্য দ্বারে বললেই তো আর ভালোবাসা চলে যায় না। ভালোবাসা কোনো নিয়ম মেনে আসে না। ভালোবাসা বোধহয় কারো অনুমতি নিয়েও আসে না। তেমনি ভালোবাসা তুমি চলে যাও বললেই ভালোবাসাটা টাটা বাই বাই করে মনের মধ্যে থেকে চলেও যায় না। তাই ধীরে ধীরে ওদের সম্পর্কটাও গভীর হলো। কলেজ পাশ করে ওরা দুজনেই ভর্তি হলো ইউনিভার্সিটিতে। পোস্ট গ্র্যাজুয়েশন শেষ হবার কিছুদিনের মধ্যেই সৌরভ একটা স্কুলে চাকরি পেয়ে গেল। তিতির অবশ্য তখনও চাকরি পায়নি। স্কুলে চাকরি তিতিরের পছন্দ ছিল না। এরপরই ঘটল এক অন্য বিপত্তি। একদিন সৌরভ স্কুল থেকে বেরিয়ে দেখল স্কুলের গেটের পাশে তিতির দাঁড়িয়ে। অবাক হয়ে সৌরভ জিজ্ঞাসা করল, কিরে তুই এখানে এই সময়? কোনো দরকার আছে? আমাকে ফোন করে বলিসনি তো? তুই তো ক্লাসের সময় ফোন সুইচ অফ করে রাখিস। একটা বড় সমস্যা হয়ে গেছে। বাবা তার এক বন্ধুর ছেলে, সেও হাইকোর্টের উকিল। তার সাথে আমার বিয়ে ঠিক করে ফেলেছেন। সামনের 1 বা 2 মাসের মধ্যেই তারা আমার বিয়ে দিয়ে দিতে চান। কথাবার্তা নাকি আগে থেকেই বলা ছিল, অথচ আমাকে সেসব কথা বাবা মা জানানোর একটুও প্রয়োজন বোধ করেনি। আমি অবশ্য বলে দিয়েছি যে আমি এই বিয়ে করতে পারবো না, আমি তোকে ভালোবাসি। তা শুনে ওনারা কি বললেন? বললেন ওদের পক্ষে এই সম্পর্ক মেনে নেওয়া কখনোই সম্ভব নয়। সমাজে ওদের একটা মান সম্মান আছে। বাংলার একজন স্কুল টিচারের সাথে তারা কোনো মতেই তাদের মেয়ের বিয়ে দিতে চান না। সেটাই তো স্বাভাবিক তিতির। তোদের সোসাইটিতে মা বাবা হারানো, চালচুলোহীন এই গরিব মাস্টারের সাথে কেই বা তারা তাদের মেয়ের বিয়ে দিতে চাইবেন? তুই ওনাদের একটু বুঝিয়ে বল, যদি আমাকে একটু সময় দেন ওরা, তাহলে আমি একটু গুছিয়ে নিতে পারি। যদি ওনারা তোকে না মানেন? আমি তোকে খুব ভালোবাসি সৌরভ, আমি তোকে ছেড়ে থাকতে পারবো না। আসলে পরিবার সবসময় চায় প্রেমটা যেন নিজ বৃত্তে, নিজ ধর্মে, সমবিত্ত সম্পন্ন কোনো ছেলের সাথেই হয়। কিন্তু সেটা কি করে সম্ভব বল? লাভ ইজ নট আ ট্যালেন্ট হান্ট।
তাই না? তুই তো ওনাদেরকেও খুব ভালোবাসিস তিতির। ওনারা তোকে কষ্ট করে মানুষ করেছেন। ওনারা কষ্ট করে মানুষ করেছেন বলে আমার ভালোবাসার কথাটা ওনারা বুঝবেন না? সব কিছু কি সব সময় সমানে সমানে হয়? আর সন্তানের প্রতি মা বাবার ভালোবাসা তো আনকন্ডিশনাল হয় বলেই জানতাম। কোনো ভালোবাসাই বোধহয় আনকন্ডিশনাল হয় না। এই যে আমরা ভগবানের পুজো করি, প্রসাদ দিই, তার বদলে তো আমরা নিজেদের মনোবাঞ্ছা পূর্ণ হোক সেটাই চাই। তাই ওনাদের তো আমাদের বোঝানোর চেষ্টাটা করতেই হবে। তেমন হলে না হয় আমি গিয়ে তোর বাবার সাথে দেখা করব, ওনাকে অনুরোধ করব। ঠিক আছে, তুই না হয় একবার চেষ্টা করে দেখ। এরপর একদিন সৌরভ দেখা করতে গেল তিতিরের বাবার সাথে। সৌরভ অনেক বোঝানোর চেষ্টা করলো, অনুরোধ করলো তাকে একটু সময় দেওয়ার জন্য। উনি কিছুতেই রাজি হলেন না। উল্টে বললেন, তুমি কি ভালোবাসার জন্য আমার সাথে যুদ্ধে নামতে চাও? সৌরভ বলল, ভালোবাসা তো কখনো যুদ্ধ চায় না স্যার। ভালোবাসা ভালোবাসাকেই চায়। এই আর্থ সামাজিক বৈষম্য ভালোবাসাকে যুদ্ধের মুখে ঠেলে দিয়েছে যুগ যুগ ধরে। বৈষম্য তো থাকবেই, সেটাই তো স্বাভাবিক। আমি এমন চালচুলোহীন পরিবারে মেয়েকে দিতে পারবো না। এবার সৌরভ হেসে বলল, মেয়েকে দেবেন কি স্যার? তিতির কি একটা বস্তু নাকি? ও একজন যথেষ্ট শিক্ষিত মানুষ, আর বিয়ে তো একজন মানুষের সাথে মানুষেরই হয়। আসলে তুমি তো তিতিরের উচ্চমানের শিক্ষা, বংশ পরিচয় আর তার বাবার অর্থের জন্যই ভালোবেসেছ, বিয়ে করতে চাইছ। আত্মসম্মানে আঘাত লেগেছিল খুব। অপমানিত হয়ে সৌরভ সেদিন বলেছিল, ক্ষমা করবেন স্যার, আমি তিতিরকে ভালোবেসেছি আর নিজের ক্ষমতায় তাকে ভালো রাখবো। আপনার অর্থের আমার দরকার পড়বে না। সৌরভ তিতিরকে এসে শুধু বলেছিল যে তার বাবা মেনে নেননি। তার অপমানের কথাটা বলেনি, শুধু তিতিরের খারাপ লাগবে বলে। এরপর কয়েকজন বন্ধুর উপস্থিতিতে রেজিস্ট্রি এবং মালা বদল করে ওদের বিয়ে হয়ে যায়। শহরতলিতে একটা ছোট 2 কামরার ঘর ভাড়া নিয়ে শুরু হয় তাদের সংসার। দিব্যি চলছিল তাদের সংসার, সুখেই ছিল দুজনে। সৌরভ চেষ্টা করছিল একটু সঞ্চয় করে এবং ব্যাংক থেকে লোন নিয়ে একটা ছোট ফ্ল্যাট আর একটা এসি কেনার। জন্ম থেকে এসিতে থাকা মেয়েটা যখন ওকে জড়িয়ে ধরে পরম নিশ্চিন্তে ঘুমতো, তখন ওর ঘামে ভেজা মুখটা দেখে বড় অপরাধী লাগতো সৌরভের। এবার একটু অতিরিক্ত অর্থ উপার্জনের জন্য সৌরভ একটা দুটো প্রাইভেট টিউশনি নিল। কোনো কোনো দিন হাঁটতে হাঁটতে ফিরে অটোর ভাড়া বাঁচাতো। কিন্তু ফিরে এসেই তিতিরের ওই সদা হাস্যময় মুখটা দেখে সৌরভের সব ক্লান্তি নিমেষে উধাও হয়ে যেত। তিতির কোনোদিনই রন্ধন পটীয়সী ছিল না, তাই প্রধান রান্নার দায়িত্বটা ছিল সৌরভেরই উপর। ঐশ্বর্য বা প্রাচুর্য হয়তো ছিল না, তবে ভালো ছিল তারা। এরপর তিতির একটা অ্যাডভার্টাইজিং এজেন্সিতে চাকরি পায়। তিতিরের চাকরি পাওয়ার খবর শুনে তিতিরের বাবা মা হাজির হন তার সাথে দেখা করতে। তিতিরও অনেকদিন পর বাবা মাকে পেয়ে খুব খুশি হয়। তবে তিতিরকে এমন একটা ছোট ভাড়া বাড়িতে থাকতে দেখে তাদের বেশ কষ্ট হয়। এখান থেকে তিতিরের অফিসটাও বেশ দূরে। এরপর মনতোষবাবু একদিন এসে তিতির আর সৌরভকে বলেন, এত কষ্ট করে তোমাদের এখানে থাকার দরকার নেই। আমার তো একটা ফ্ল্যাট ভবানীপুরে কেনা আছে, তোমরা বরং দুজনে সেখানে গিয়ে থাকো। আমাদের বাড়ি থেকেও ফ্ল্যাটটা কাছাকাছি, আমরাও যখন খুশি যেতে পারবো, তোমরাও আসতে পারবে। শুনে তিতিরের মুখটা উজ্জ্বল হয়ে ওঠে আনন্দে। সে সৌরভের সাথে কোনো আলোচনা না করেই বলে দেয়, ঠিক আছে বাবা, আমরা পরের সপ্তাহেই ওখানে চলে যাব। কিন্তু এবার সকলকে অবাক করে দিয়ে সৌরভ বলে, মাফ করবেন, আমরা এখনই আপনার ফ্ল্যাটে গিয়ে থাকতে পারবো না। কিছুদিনের মধ্যেই হয়তো আমি একটা ছোট ফ্ল্যাট কিনতে পারবো, তখন না হয় আমরা শিফট করব। আর আপনার যদি বড় গাড়ি নিয়ে এই ছোট ভাড়া বাড়িতে আসতে অসুবিধা হয়, তিতির না হয় আপনাদের বাড়িতে গিয়ে আপনাদের সঙ্গে দেখা করে আসবে। এবার মনতোষবাবু বললেন, তার মানে তুমি আমাদের বাড়ি যাবে না? এখন যাব না, যেদিন আপনার চোখে আমি যোগ্য জামাই হয়ে উঠতে পারবো সেদিন নিশ্চয়ই যাব। কথাটা বলেই সৌরভ ঘর থেকে বেরিয়ে গেল। এবার মনক্ষুণ্ণ হয়ে মনতোষবাবু বেরিয়ে গেলেন।
তিতিরের খুব খারাপ লাগলো এই ঘটনায়। এরপর থেকেই সৌরভ আর তিতিরের মধ্যে ক্রমশ দূরত্ব বাড়তে থাকলো। এরপর তিতির একদিন সৌরভকে বলল, আমার বাবা মা আমাদের বিয়েটা মেনে নেয়নি বলে তুই আমার বাবা মায়ের উপর প্রতিশোধ নিচ্ছিস? কিন্তু ভালোবেসে বিয়ে করেছি বলে আমারও যে ইচ্ছে অনিচ্ছার দাম থাকবে না এমনটা তো নয়। আমার ইচ্ছেটাকে তোরও সম্মান করা উচিত। ঠিক আছে, তোর যদি আমার সিদ্ধান্তটাকে ভুল মনে হয় তাহলে তুই স্বচ্ছন্দে তোর বাবা মায়ের কাছে গিয়ে থাকতে পারিস। আমি কোনোভাবেই নিজের আত্মসম্মান বিসর্জন দেব না। আমার ইচ্ছার থেকে তোর কাছে তোর আত্মসম্মানটাই বড় হলো। এরপর ধীরে ধীরে ওদের সম্পর্কের মধ্যে তিক্ততা বাড়তেই লাগলো। হারিয়ে গেল ছোট ছোট খুশির মুহূর্তগুলো। একদিন তিতির রাগ করেই সত্যি ব্যাগ গুছিয়ে চলে গেল নিজের বাবা মায়ের কাছে। সৌরভ তিতিরকে একবারও আটকালো না, বোঝানোর ন্যূনতম চেষ্টাও করলো না। খুব কষ্ট হলো তিতিরের। তবে তিতিরের বাবা মা বোধহয় এই দিনটার জন্যই অপেক্ষা করছিলেন। তারা তিতিরকে বোঝালেন, এখনো খুব বেশি দেরি হয়নি তিতির, তুমি ভালো চাকরি করছো, সৌরভকে ডিভোর্স দিয়ে নিজের জীবনটা সুন্দর করে গুছিয়ে নাও নিজের মতো করে। সৌরভ তোমার কোনোদিনই যোগ্য ছিল না, যোগ্য কোনো ছেলেকে বিয়ে করো। খুব কষ্ট হচ্ছে তিতিরের। সৌরভ তার অভিমানের ভাষাটা বুঝল না। ভালোবাসা কি এমনভাবেই ভেতরে ভেতরে পুড়িয়ে দেয়, হৃদয় ভেঙে গুড়িয়ে দেয়? রাগ করে তিতির ডিভোর্সের পেপারগুলো পাঠিয়ে দেয় এই ভেবে যে এবার নিশ্চয়ই সৌরভ তার কাছে আসবে, তাকে ফিরিয়ে নিয়ে যেতে চাইবে। কিন্তু এসবের কোনো কিছুই হলো না। সৌরভ সই করে দিল ডিভোর্স পেপারে। আশা তো দূরের কথা, একবার ফোন পর্যন্ত করল না। অভিমানী মেঘে ঢেকে গেল তিতিরের মনের ঘর। এত নিষ্ঠুর সৌরভ! এরপর তিতির নিজেই ফোন করে সৌরভকে বলল, সামনের শনিবার আমি যাব, আমার যা জিনিসপত্র আছে আমি সেগুলো নিয়ে আসব। সৌরভ বলল, ঠিক আছে আসিস, নিয়ে যাস। শনিবার বেলার দিকে একটা ছোট ব্যাগ নিয়ে তিতির এলো সৌরভের কাছে। এতদিন পর সৌরভকে দেখে অনেক কষ্টে নিজের চোখের জলকে সংবরণ করে বলল, তুই খুব খুশি তাই না রে? কি সুন্দর ডিভোর্স পেপারে সই করে দিলি। তোকে তো অদেও আমার কিছুই নেই, শুধু আত্মসম্মানটুকু বিসর্জন দিতে পারিনি, আর আমাকে খুব সহজেই বিসর্জন দিয়ে দিলি বল। ভালোবাসার বিসর্জন হয় না, ভালোবাসার সমাপ্তি ঘটে না। এবার তিতির বলল, কি রান্না করছিস রে তুই? আমার খুব খিদে পেয়েছে। সৌরভ বলল, ভাত আর ডিমের ঝোল, তবে ডিম কিন্তু একটাই আছে। ঠিক আছে, তুই ডিমটা খাস, আমি শুধু আলু ঝোল দিয়েই খেয়ে নেব, কতদিন ভালো করে খাইনি। কিন্তু খেয়ে যেতে গেলে তো অনেক দেরি হয়ে যাবে, তোর বাড়িতে হয়তো সবাই চিন্তা করবে। আর তুই এত ছোট ব্যাগ নিয়ে এসেছিস কেন? তোর তো অনেক জিনিস এখানে। তাড়িয়ে দিচ্ছিস আমাকে? জানিস আমি কতদিন ভালো করে খাইনি, ঘুমোইনি। এবার সৌরভ তিতিরের খুব কাছে গিয়ে জিজ্ঞাসা করল, কেন খাসনি, ঘুমাসনি? তুই তো ভালো থাকবি বলেই গিয়েছিলি। তুই বুঝি খুব ভালো ছিলি? জানিস তো তিতির, চোখ কাঁদে অনেক পরে, আগে কাঁদে অন্তর। তোকে ছেড়ে আমি ভালো থাকবো এটা তুই ভাবলি কি করে? তুই জানিস আজকের দিনটা কি? এইবার সৌরভ তিতিরের কানের পাশ থেকে চুলটা সরিয়ে তিতিরের লালচে গোলাপি ঠোঁটে ঠোঁট ছোঁয়ালো। তারপর আস্তে করে বলল, শুভ চুম্বন দিবস। তোর মনে আছে? হ্যাঁ, যা এবার ঘরে গিয়ে চেঞ্জ করে আয়, আমি টেবিলে খাবার আনছি। ঘরে গিয়ে তিতির অবাক হয়ে গেল। বিছানার উপরে রাখা আছে একটা সুন্দর টেডি, বিছানার পাশের টেবিলে রাখা আছে অনেকগুলো চকলেট, আর একটা গোলাপের তলায় রাখা আছে একটা কাগজ। সেটা তুলে পড়তে শুরু করলো তিতির। সৌরভ লিখেছে, অনন্ত বিরহ দিলেও আমি তোমারই থাকব, অনন্ত বিরহ পেলে আমার মনকে যাচাই করে নেব কষ্টি পাথরে। তুমি আমাকে অনন্ত বিরহ দিও, তবুও তোমাকেই আমি ভালোবাসতে চাই নিখাত প্রেমে। এবার তিতির কাঁদতে কাঁদতে দৌড়ে এসে ঝাঁপিয়ে পড়ল সৌরভের বুকে।
সৌরভও শক্ত করে তিতিরকে জড়িয়ে ধরল ওর বুকের মধ্যে। তারপর বলল, কাঁদছিস কেন পাগলি? দেখ একটা গরিব মাস্টারের প্রেম কেমন জিতে গেল বৃত্তের কাছে। আসলে ভালোবাসা জিতে গেল বৃত্তের কাছে। আমি তো এই দিনটার জন্যই অপেক্ষা করছিলাম। এটা তো আমার ভালোবাসার পরীক্ষা ছিল। এবার তিতিরের চোখ গেল খাবার টেবিলের দিকে। চিকেন কষা, ফ্রাইড রাইস, আলুর দম, আইসক্রিম, এই সবই তো তিতিরের প্রিয় খাবার। তুই যে বললি শুধু ডিমের ঝোল আর ভাত রান্না করেছিস, এগুলো তো সবই আমার প্রিয় খাবার। তার মানে তুই সব বুঝতে পেরে গিয়েছিলি? হ্যাঁ, তুই যেমন অত ছোট একটা ব্যাগ নিয়ে চলে এসেছিস তোর সব জিনিস নিয়ে যেতে। আমি কি জানি না তুই এখানে থেকে যাবি বলেই ব্যাগে শুধু তোর নিত্য প্রয়োজনীয় জিনিসগুলোই এনেছিস। আমাদের ভালোবাসা জিতে গেছে তিতির, আর আমাদের কেউ আলাদা করতে পারবে না।